নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে, সবাইকে সাবধান থাকতে হবে বললেন তারেক রহমান। সব ধর্মবর্ণের মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়। জুলাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে একটি দল জনগণের ধাক্কায় এখন গণভোটে হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছে। নির্বাচনী জনসভায় জামায়াতের আমির। ভোট ঘিরে সরগরম অনলাইন প্রচারণা। দেদারসে ছড়ানো অপতথ্যে বাড়ছে ঝুঁকি। এআই এর অপব্যবহার ও ভুয়া তথ্য রোধে ফ্যাক্ট চেকিং ও জনসচেতনতা বৃদ্ধির তাগিদ। শুরু হলো বাঙালির শোক আর গৌরবের ভাষার মাস। 52 সালে বাংলার পরিবর্তে উর্দু চাপানোর চেষ্টার প্রতিবাদে শহীদ হন সালাম, বরকত, রফিকরা। পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে আজ থেকে 9 মাসের জন্য বন্ধ সেন্ট মার্টিন ভ্রমণ। জীবন জীবিকা নিয়ে শঙ্কায় পর্যটক সংশ্লিষ্টরা। স্বাধীনতাকে ধারণ করে 24-এর অভ্যুত্থানকে অক্ষুণ্ণ রেখে দেশ গঠন করতে সিরাজগঞ্জ জনসভায় দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। সামনের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। বলেন, গুপ্ত বিভ্রান্তকারীদের থেকে সাবধানে থাকতে হবে। বিএনপি শান্তিতে বিশ্বাসী, তাই সব ধর্ম বর্ণের মানুষকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়ার প্রত্যয় তার। দুপুরের মধ্যেই বিপুল সমাগমে পরিপূর্ণ হয়ে ওঠে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কের বিস্তীর্ণ প্রাঙ্গণ। লাখো মানুষের পদভারে এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয় যমুনা তীরবর্তী চরাঞ্চল। অপেক্ষার অবসান ঘটিয়ে বেলা 3:30টার দিকে মঞ্চে এসে হাজির হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাঁধভাঙা উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে চারিদিক। বিএনপি শান্তিতে বিশ্বাস করে উল্লেখ করে ধর্মবর্ণ সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দলের চেয়ারম্যান। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। নিজ দলের অভিজ্ঞতা তুলে ধরে জুলাই আন্দোলনকে ধারণ করে স্বাধীনতাকে অর্থবহ করার অঙ্গীকারও করেন তিনি। অর্জন করেছি স্বাধীনতা 71 সালে, 2024 সালে আমরা সেই স্বাধীনতাকে রক্ষা করেছি। এখন আমাদের সেই স্বাধীনতাকে প্রিয় ভাই বোনেরা অর্থবহ করে তুলতে হবে। ভোট নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জানিয়ে বিভ্রান্তকারীদের গুপ্ত হিসেবেও আখ্যা দেন বিএনপি চেয়ারম্যান। যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত তোমরা। বিএনপি সরকারে গেলে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার শপথ নেন তারেক রহমান। এবারের ভোটের সমীকরণকে বলা হচ্ছে নয়া সমীকরণ। একই সঙ্গে ভোট ব্যাংক খোঁজা এবং ভোটার টানতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা বিরাজ করছে প্রার্থীদের মাঝে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্য এবং পরিকল্পনা তুলে ধরলেন তাতে অনেক বেশি উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তারা বলছেন এই সমস্ত সমীকরণ ছাপিয়ে শেষ পর্যন্ত বিএনপিরই জয় হবে। সিরাজগঞ্জের জনসমাবেশ শেষ করে সন্ধ্যার দিকে টাঙ্গাইলে সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারম্যান। তুমুল উচ্ছ্বাস আর আনন্দে প্রিয় নেতাকে স্বাগত জানায় লাখো মানুষ। ধানের শীষে ভোট চান তারেক রহমান। বলেন, সরকারে গেলে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে তার দল। যে মানুষগুলো তাদের জীবন উৎসর্গ করে আজ আমাদেরকে এমন একটি পরিবেশ দিয়ে গেছে যেখানে আমরা দেশ গড়ার কাজ শুরু করতে পারবো। কাজেই আমাদেরকে অবশ্যই খুব সতর্ক এবং সঠিকভাবে এই সময়কে ব্যবহার করতে হবে। ভোটের আগে একটি দল অনৈতিক কাজ করছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান। যে এখনো কোন মহল চেষ্টা করছে যে কিভাবে ভোটকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা যায়। এনআইডি নাম্বার নেওয়ার চেষ্টা করছে, তাদের বিকাশ নাম্বার নেওয়ার চেষ্টা করছে, এইভাবে করে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বগুড়ায় দলের নেতাদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকালে বগুড়া জেলা বিএনপির তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি ওই নির্দেশনা দেন। জেলা বিএনপি রেজাউল করিম বাদশার সভাপতিত্বের সভায় তারেক রহমান নির্বাচনের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেন, এবারের নির্বাচন সহজ হবে না। ধানের শীষের ভোট চাইতে ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে। বর্তমানে দলের প্রধানের দায়িত্ব পালনের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, তার পক্ষে সময় দেয়া সম্ভব হবে না। তাই জেলার নেতাদের প্রত্যেককে ধানের শীষের কাণ্ডারির ভূমিকা পালন করতে হবে। আগামীতে সরকার গঠন করলে বগুড়ার উন্নয়নের নিশ্চয়তা দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, বগুড়ার কোথায় কি করতে হবে সেটি তিনি জানেন।
একটি দলে জুলাইকে তুচ্ছ তাচ্ছিল্য করলেও জনগণের চাপে পড়ে এখন গণভোটে হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ২৬ সালে নির্বাচন চাইবেন কিন্তু জুলাই মানবেন না, তা হতে পারে না। শনিবার নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। কুমিল্লায় ৩টি ও ঢাকার কেরানীগঞ্জে একটি জনসভায় অংশ নেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারাও। কুমিল্লার ১৪ গ্রামে জামায়াতের নির্বাচনী জনসভায় সকাল থেকে নেতাকর্মীরা যোগ দেন দল বেঁধে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসভাস্থল ছাড়িয়ে জনতার উপস্থিতি পৌঁছায় মহাসড়ক পর্যন্ত। সভায় বিশেষ অতিথি খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ডাকসু ভিপি সাদিক কায়েম প্রত্যেকেই ভোট চাইলেন কুমিল্লায় ১১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের পক্ষে। এর আগে ২০০১ সালে এই আসন থেকেই এমপি নির্বাচিত হয়েছিলেন ডাক্তার তাহের। আবারও ভোট চাইলেন এই জনপদের মানুষের কাছে। আমার অতীতের কর্মকাণ্ড, বর্তমান রাজনৈতিক অবস্থান সবকিছু মিলে আমি সমগ্র ১৪ গ্রামের মানুষের দলমতের ঊর্ধ্বে উঠে কল্যাণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন। জনসভায় জামায়াতের আমির বলেন, আর কোনো আধিপত্যবাদী গোষ্ঠীকে দেখতে চায় না এদেশের মানুষ। এ সময় দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান তিনি। আমরা আর কোনো আধিপত্যবাদকে মানব না। আপনাদের দোয়া এবং ভালোবাসায় মহান আল্লাহ তাআলার ইচ্ছায় বিইজনিল্লাহ ইনশাআল্লাহ এই ১১ দল আপনাদের পক্ষ হয়ে এই জাতি পরিচালনা করবে। পরে কুমিল্লার নিমসার ও দাউদকান্দিতে পথসভায় জামায়াতের আমির নির্বাচনে জয়ী হলে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন। দুঃখের অংশীদার হয়ে ঢাকায় ফেরার পথে কেরানীগঞ্জের জনসভায় তিনি পরিবর্তনের পক্ষে জামায়াতের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। এবং আমরা এসেছি আপনাদের পরিবারের সদস্য হতে, মেহেরবানি করে আপনাদের পরিবারের সদস্য হিসাবে আমাদেরকে কবুল করুন। এরপরে ঢাকা জেলায় জামায়াতে ইসলামীর জনসভায় যোগ দেন জামায়াতের আমির। এ সময় একটি দলের সমালোচনা করে ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাইকে তুচ্ছ তাচ্ছিল্য করলেও একটি দল জনগণের ঠেলায় পড়ে গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান হয়েছে। অনেকে গুপ্ত সুপ্ত আরো কত কিছু বলে, রে ভাই, এগুলার কোন সীমানা নাই। নিজেই যারা গুপ্ত হয়ে উদাও হয়ে গিয়েছিল বছরের বছর, যারা মজলুমদেরকে বলে এরা নাকি গুপ্ত আর সুপ্ত। ভাই, আয়নায় নিজের চেহারা দেখে অন্যেরটা দেখে লাভ নাই রে ভাই। জামায়াত আমির বলেন, ২৬ সালে নির্বাচন চাইবেন কিন্তু জুলাই মানবেন না, তা হতে পারে না। এ সময় ১১ দলীয় জোটের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জামায়াতের আমির। ২৬ সালের নির্বাচন চাইবো, আবার জুলাই মানবো না। কুমিল্লার ১৪ গ্রাম থেকে দাউদকান্দি হয়ে ঢাকার জনসভা, সবখানে বার্তা দিলেন জামায়াতের আমির। সে যাত্রার অংশ হবে কর্মী, সমর্থক, সাধারণ মানুষ। সবাইকে আহ্বান জানালেন দাঁড়িপাল্লা ও হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার জন্য। জুলাই সংস্কার প্রস্তাবগুলো যাবে, গণভোট হবে, বলে যে গণভোট আবার কিসের। এরপরে ঠেলা খাইয়া যখন মানলো তখন বলে যে না, গণভোট আলাদা হতে পারবে না, একই দিনে হতে হবে। তাদের দাবির প্রকৃতি করা হলো, এখন বলে আমরা গণভোট মানি না। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। দশম দিনের মতো শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় জনসংযোগ ও প্রচারণায় নামেন প্রার্থীরা। বাড়ি বাড়ি ছুটে যাচ্ছেন, এলাকার উন্নয়নে ও সমস্যা সমাধানে দিচ্ছেন নানা আশ্বাস। অভিযোগ পাল্টা অভিযোগ করেন প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা প্রচারের। নির্বাচন বানচালের উদ্দেশ্যে ফলাফল দিতে দেরির চেষ্টা হলে প্রয়োজনে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন। ঢাকা ১৬ আসনের ধানের প্রার্থী আমিনুল হক দশম দিনের মতো তার নির্বাচনী প্রচারণায় পল্লবী ও সংলগ্ন শিল্প এলাকা হয়ে পূরবী মার্কেট ও সংলগ্ন এলাকায় চালান প্রচারণা। অভিযোগ করেন, একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বট বাহিনী যেভাবে মিথ্যাচার, মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার দেশের মানুষ সেটা অবশ্যই বিচার বিশ্লেষণ করবে। ঢাকা ১৭ আসনে তারেক রহমানের পক্ষে প্রচারণা চালাচ্ছে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান। লিফলেট বিতরণ করে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। নির্বাচন নিয়ে একটি গোষ্ঠী ও মহল ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ঢাকা ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান। নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন মহল, বিভিন্ন গোষ্ঠী প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তারা ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। জনগণের সমর্থনে নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকমুক্ত ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা ৭ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইশরাক সরকার।
নারী ক্ষমতায়ন সহ সকল ধর্মবর্ণের মানুষকে নিয়ে উন্নত এলাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আব্দুল রহমান। আর বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ গ্যাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স আশ্বাস দিয়েছেন। এই এলাকায় কিন্তু সারা দেশ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকজন এসে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। এখানে একটি নীরব চাঁদাবাজি হয়, আমরা এই চাঁদাবাজি রোধ করবো বলেছি, আমরা ব্যবসায়ীদের নিরাপত্তা দিব বলেছি। ইসলাম তো আসলে নারীদের প্রতি সম্মান বেশি দেখিয়েছে। নারীদের প্রতি যেরকম বিধবা মহিলা আছে তাদের প্রতি আমাদের একটা অনুদান থাকবে, আমার পরিকল্পনা আছে, এবং শিক্ষিত নারী যারা আছে তাদের চাকরির ব্যবস্থা করা হবে। এই আসনে আছে সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত, তারপরে রাস্তা যানজট, পয় নিষ্কাশন, গ্যাস। আমি এই ব্যাপারে আমি জিরো টলারেন্স, আমি ইনশাল্লাহ যা করা দরকার তাই করি। এদিকে ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসও ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। মতবিনিময় সভার মধ্য দিয়ে দিনের প্রচারণা শুরু করেন। বাংলাদেশের স্বাধীনতা আমাদেরকে একটু দান করে নাই। বলেন যারা তাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছেন তারা সম্প্রতি আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। আমরা যেমনি হাসিনার হাত থেকে দেশটাকে রক্ষা করেছিলাম, তেমনি এই সমস্ত অর্বাচীন বালকদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। তারা নাকি 40 লক্ষ বোরকা বানাইছে, অর্থাৎ পুরুষ ছেলেরা মহিলাদের ভোট দিতে যাবে, এমনও হতে পারে। বোরকা পরে ফল ভোট দিতে আসবেন, এটা আমরা সহ্য করব না। গ্যাস, পানি ও চিকিৎসা সমস্যার সমাধান সহ 6 দফা ইস্তেহার ঘোষণা করেছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। ঢাকা 10 আসনে গণসংযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল মজুমদার। এদিকে 10ম দিনের মতো নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ঢাকা 13 আসনের স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম। এছাড়া বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা যার যার মতো প্রচারণা চালাচ্ছে। প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচন হলে দেবেন সব সমস্যার সমাধান। তুষার আহমেদ, ডিবিসি নিউজ। দেশজুড়ে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ভোট চাওয়ার পাশাপাশি কথার লড়াইয়ে পিছিয়ে নেই রাজনৈতিক দলের নেতারা। জনসংযোগে স্বাধীনতা বিরোধীদের হাতে দেশ তুলে না দেওয়ার আহ্বান জানায় বিএনপি। অন্যদিকে জামায়াতে ইসলামী বলছে স্বাধীনতার পর ক্ষমতায় আসা 3টি দলই লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের 10ম দিনে সকাল থেকেই ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা, চষে বেড়াচ্ছেন শহর থেকে গ্রাম। ঠাকুরগাঁওয়ে বিভিন্ন এলাকা ঘুরে পথসভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বলেন, ধর্মের নামে বিভ্রান্তি ও ভোট কেনার চেষ্টা অনৈতিক। কথা অনেক বলতেছে, কিন্তু বাস্তবতার সঙ্গে তার কোনো মিল হবে না। আমি অন্য কথায় যাব না, আমি শুধু বলি মানুষকে বিভ্রান্ত করা ধর্মের নাম দিয়ে, এটা বোধহয় সঠিক কাজ। কক্সবাজারের ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ। বলেন, ধানের শীষে ভোট দিলে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এদেশের গণমানুষের পরীক্ষিত দল, এদেশের উন্নয়নের দল, এদেশের গণতন্ত্রকে সুরক্ষা দেওয়ার দল, বারবার গণতন্ত্রকে রক্ষা করেছে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে, এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। নাটোর 2 আসনে নির্বাচনী প্রচারণা চালিয়ে বিএনপি প্রার্থী অভিযোগ করেন, একটি মহল এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের সুনিশ্চিত বিজয়কে একটা শক্তি ষড়যন্ত্র চক্রান্ত করার চেষ্টা করছে। চাঁদপুরের দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে প্রার্থীর জন্য ভোট চান তিনি। বলেন, স্বাধীনতার পর যে 3টি দল ক্ষমতায় এসেছে তারাই ব্যর্থ হয়েছে। যে 3টি দল জনগণের শান্তি কল্যাণের জন্য রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, তারা 3টি দলই এই রাষ্ট্রের সুখ সমৃদ্ধির উদ্দেশ্যে দায়িত্ব পালনে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে, ঘৃণ্যভাবে, লজ্জাজনকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। 49 দফা নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন রংপুর 4 আসনের এনসিপি প্রার্থী আক্তার হোসেন। গুরুত্ব দেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও কৃষিতে। তিস্তা নদীর পার বাঁধাই করা, বাঁধ নির্মাণ করা এবং তিস্তাকে কেন্দ্র করে শিল্পাঞ্চল সব মিলিয়ে তিস্তা মহাপরিকল্পনার যে আইডিয়া, আমরা তিস্তা নদীকে কেন্দ্র করে আমরা সেই আইডিয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। ময়মনসিংহে নির্বাচনী পদযাত্রায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, 12 ফেব্রুয়ারি শুধু ভোট দিলেই হবে না, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। 12 ফেব্রুয়ারি আমাদের দায়িত্ব শুধু নিজের ভোটাধিকার প্রয়োগ করা নয়, আমাদের দায়িত্ব বাংলাদেশের 18 কোটি জনগণ, বাংলাদেশের 12 কোটি ভোটার এদিকে সুশাসনের জন্য নাগরিকের আয়োজনে পিরোজপুর 1, সুনামগঞ্জ 4 ও রাঙামাটিতে সব প্রার্থীরা জনগণের মুখোমুখি দাঁড়ান। এ সময় ভোটারদের প্রশ্নের উত্তর দেন তারা।
এছাড়া পার্বত্য জেলা বান্দরবান সহ সব আসনেই প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। কেবল ভোটের মাঠ নয়, নির্বাচন ঘিরে সরগরম ডিজিটাল দুনিয়া। বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো ইউটিউব, ব্লগ, টুইটার, ফেসবুকে সমান তালে চালাচ্ছে প্রচারণা। দলগুলো যেমন নিজেদের অবস্থান তুলে ধরছেন, তেমনি প্রতিপক্ষকে ঘায়েল করতে চলছে কাঁদা ছোড়াছড়ি। সেই সঙ্গে গোদের উপর বিষ ফোড়া এআই। ফলে নির্বাচনের রণক্ষেত্র হয়ে উঠছে সামাজিক মাধ্যম, যা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ঝুঁকি বাড়াচ্ছে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে নাম সর্বস্ব প্রায় ১০০টি অনলাইন পেজ থেকে প্রতিপক্ষকে ঘায়েল করতে ছড়ানো হচ্ছে নানান অপতথ্য। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর যুগে যেসব দেখে সহজেই বিভ্রান্ত হচ্ছে মানুষ। তফসিল ঘোষণার পর ফেসবুকে গেল ২৫ ডিসেম্বর থেকে এক মাসে $৫২,০০০ বেশি খরচ করেছেন বিভিন্ন দলের প্রার্থী ও সমর্থকরা, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৪ লাখ টাকা। ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটার অ্যাড লাইব্রেরি সোশ্যাল ইস্যুজ, ইলেকশনস অ্যান্ড পলিটিক্স ক্যাটাগরির তথ্য বিশ্লেষণ করে মিলেছে এসব তথ্য। ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রচার করা হচ্ছে বিজ্ঞাপনও, যার বড় অংশ ভিডিও ও গ্রাফিক্স নির্ভর। তুলে ধরা হয়েছে দল এবং ব্যক্তির নির্বাচনী প্রচারণা। বেশ কয়েকটি পেজের কিছু বিজ্ঞাপনে প্রতিপক্ষকে করা হচ্ছে সমালোচনাও। বিএনপি বলছে কিছু গুপ্ত সংগঠন ৫ই আগস্টের পর থেকেই ডিজিটাল মাধ্যমে অপতথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, যার প্রভাব পড়েছে ভোটের মাঠেও। জানেন যে যেভাবে গুপ্ত বিভিন্ন সংগঠনে ছিল, ঠিক ডিজিটাল এই আপনার সোশ্যাল মিডিয়াতে এরকম গুপ্তের অভাব নেই। সোশ্যাল মিডিয়াতে যে ধরনের ডিসইনফরমেশন হচ্ছে, এই ডিসইনফরমেশনের কারণে দেখা যাচ্ছে যে সাধারণ ভোটারদের ভিতরে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। গণতন্ত্র কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ধরনের ডিসইনফরমেশনের কারণে। এইটা একটা বড় চ্যালেঞ্জ। ওই যে টেকনোলজির আমাদের যেমন বেনিফিট আছে, একই সাথে চ্যালেঞ্জও আছে, এবং দুষ্ট চক্র এই কাজগুলো করে, এবং ফেক নিউজ আজকালকার একটা বড় চ্যালেঞ্জ। যে বিশেষ করে ফটোকার্ড, যে একটা ফটোকার্ড বানিয়ে ছেড়ে দিলাম, একজনের কথাকে টুইস্ট করে অথবা খণ্ডিত বক্তব্যকে টুইস্ট করে অথবা বিকৃত করে। অনেক সময় হয় কি, মিম পেজ একটা ফান করে একটা জিনিস করলো, আরেকজন এটাকে সঠিক মনে করে ছড়িয়ে দিচ্ছে। তো এই জিনিসগুলো মানুষের কাছে ভুল তথ্য যাচ্ছে, ভুল ইনফরমেশন যাচ্ছে, মানুষকে ম্যানিপুলেট করার চেষ্টা করা হচ্ছে। অনেক সময় হয় যে কারো বিরুদ্ধে একটা অপপ্রচার হিসাবেও এটাকে টুল হিসাবে ব্যবহার করা হচ্ছে। এটা আমি মনে করি নির্বাচন কমিশনের নির্বাচনে যে আচরণবিধি, এটার মধ্যে থাকা উচিত, হয়তো আছেও। তো এই আচরণবিধিতে দলগুলো তাদের যে মেইন স্ট্রিম পেজগুলো থেকে যে ক্যাম্পেইন করছে, অ্যাটলিস্ট তাদেরকে তো আমরা দায়বদ্ধতার মধ্যে, জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে পারি। ভুয়া তথ্য ছড়ায়, এখন আপনি কি বলবেন? আইসিটি বিশেষজ্ঞ ফাহিম মাসরুর মনে করেন, সাইবার হামলার ঝুঁকি কিছুটা কম থাকলেও এআই এর অপব্যবহার ও ভুয়া তথ্য রোধে বাড়াতে হবে ফ্যাক্ট চেকিং ও জনসচেতনতা। আমি মনে করি দুইটা ব্যাপার, একটা জেনারেল নলেজ বাড়াতে হবে, সাধারণ মানুষের সচেতনতা তৈরি করতে হবে, তার ডিজিটাল লিটারেসি বাড়াতে হবে। আর একটা হতে হবে যেটা হচ্ছে ফ্যাক্ট চেকিং। যে সরকারের, বিদেশে কিন্তু দেখবেন যে এই ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশনগুলো, সেগুলো কিন্তু সরকারি সহায়তা বা সরকারি ফান্ডেই চলে। বাংলাদেশে এখনও রিসেন্টলি পিআইবি একটা ফ্যাক্ট চেকিং শুরু করেছে। আমরা অনেকদিন থেকে বলছিলাম ইলেকশন কমিশনও আসলে একটা ফ্যাক্ট চেকিংয়ের একটা ইউনিট চালু করা উচিত, যাতে যে কোনো ধরনের মিসইনফরমেশান বা অপতথ্য যদি কোনো প্রার্থীর এগেনস্টে ছড়ানো হয়, সেটা যাতে ইলেকশন কমিশনই ফ্যাক্ট চেক করে বলে যে এটা আসলে ঠিক ইনফরমেশন না। সুষ্ঠু নির্বাচন আয়োজনে মাঠের লড়াইয়ের পাশাপাশি এবারের বড় চ্যালেঞ্জ ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ছড়ানো ভুয়া তথ্য, যা রোধে বিশেষজ্ঞদের পরামর্শ সাইবার সিকিউরিটি জোরদারের। তবে সবকিছু ছাপিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। যে মাসে ভাষার জন্য রাজপথে ঝরেছিল তরুণের প্রাণ, যে মাসে বিশ্ব দেখেছিল মায়ের ভাষার দাবিতে প্রাণ লুটিয়ে দেয়া যায়, এমন সংগ্রাম আর গৌরবোজ্জ্বল ইতিহাসের গল্প কেবল লিখেছে বাঙালি। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি সেই দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শোক আর গৌরব একসাথে লেখা বাঙালির সেই ইতিহাস। ভাষার মাস ফেব্রুয়ারি শুরু আজ। ১৯৪৭ সালের দেশভাগের পর নতুন রাষ্ট্র পাকিস্তান, কিন্তু শুরু থেকেই প্রশ্ন ছিল এই রাষ্ট্রের ভাষা হবে কি। সংখ্যাগরিষ্ঠ মানুষের মুখের ভাষা বাংলাকে ভুলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় উর্দুকে। অবশ্যম্ভাবীভাবে প্রতিবাদ মুখর হয়ে ওঠে বাংলার মানুষ।
1952 সালে সেই প্রতিবাদ রূপ নেয় আন্দোলনে ঢাকার রাজপথে নামে ছাত্র জনতা। 21শে ফেব্রুয়ারি 144 ধারা অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল বের করা হয়। পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকে। রক্তে লেখা হয় ভাষার ইতিহাস। এই আত্মত্যাগের পথ ধরেই 1956 সালে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি পায় বাংলা, যা পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের ভিত্তি তৈরি করে। ইউনেস্কো 1999 সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। তাই ফেব্রুয়ারি শুধু একটি মাস নয়, আত্মত্যাগ আর অধিকার আদায়ের প্রতীক। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে সেন্ট মার্টিন দ্বীপ টানা 9 মাসের জন্য পর্যটক ভ্রমণ বন্ধ হয়ে গেছে। দ্বীপের 2 শতাধিক হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ আর অধিকাংশ দোকানপাটে তালা ঝুলছে। ফলে দ্বীপের মানুষের সামনে চরম দুর্ভোগ নেমে আসবে বলে শঙ্কা দেখা দিয়েছে। সময়টা আরেকটু বাড়ানো গেলে ক্ষতি কিছুটা লাঘব হতো বলে মনে করেন তারা। নীল জলরাশি, সাদা বালুতট আর গাংচিলেদের উড়োউড়ি, স্বপ্নের মতো সুন্দর দ্বীপ সেন্ট মার্টিন। প্রবাল প্রাচীর, কেয়াবন, সারি সারি নারিকেল গাছ, পর্যটকদের কাছে রোমাঞ্চের হাতছানি। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গেল বছর থেকেই মেনে চলতে হচ্ছে বেশ কিছু বিধিনিষেধ। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাস পর্যটকদের ভ্রমণের অনুমতি থাকলেও 1 মাস রাত্রিযাপনের অনুমতি ছিল না। নির্দেশনা মতে রবিবার থেকে সেন্ট মার্টিনগামী কোনো পর্যটকবাহী জাহাজ চলবে না। এতে দ্বীপের পর্যটন নির্ভর ব্যবসায়ী, শ্রমজীবী ও পরিবহন খাতের মানুষের মধ্যে নতুন করে জীবিকা সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। আমরা খুব হিমশিম খেয়ে যাচ্ছি। স্টাফ ম্যানেজমেন্ট কতটুকু নিচ থেকে দিতে হচ্ছে, এটা এখন আমাদের চিন্তার বিষয়। এই জিনিসটা সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছে, এই লোকাল ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানবিক দিক বিবেচনায় অন্তত 4 মাস বা কমপক্ষে ফেব্রুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত রাখার দাবি উঠেছে। 2 মাসের জায়গায় যদি 5 মাস উন্মুক্ত রেখে পর্যটক আসতে দেওয়া হয় সেন্ট মার্টিন, এটা দ্বীপবাসী তথা সবার জন্য খুবই ভালো। সাধারণত প্রতি বছর 1 অক্টোবর থেকে 31 মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটন মৌসুম চললেও এবার সময়সীমা কমিয়ে 3 মাস করা হয়। সময় কমিয়ে দেয়ায় এবার পর্যটনের ভরা মৌসুমেও প্রত্যাশিত আয় করতে না পারায় হতাশ ব্যবসায়ীরা। সরকার যে সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দিয়েছে, তার আলোকে আমরা আগামীকাল থেকে জাহাজ চলাচল বন্ধ। নির্বাচিত কোন সরকার আসলে, জনগণের সরকার আসলে, তখন আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে যাব। এদিকে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও জান্তা সরকারের মধ্যে উত্তেজনার কারণে টেকনাফের দমদমিয়া জাহাজ ঘাট থেকে সেন্ট মার্টিন রুটে দীর্ঘদিন ধরে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের বাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম। এবার লিটার প্রতি 2 টাকা করে কমানো হয়েছে। আজ থেকে নতুন দামে বিক্রি হবে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন। শনিবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে কথা জানানো হয়। 2024 সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে আসছে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম সমন্বয় করা হয়। গেল মাসে দাম প্রতি লিটারে 2 টাকা কমানো হয়েছিল। জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করা হয় 2024 সালের 29শে ফেব্রুয়ারি। পর্দা নামল 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার। সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রয়োজন স্থিতিশীল রাজনৈতিক ও সুষ্ঠু পরিবেশ। বাণিজ্য মেলার পরিসর বাড়াতে আরও 6 একর জায়গা নিয়ে বহুতল ভবন তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শেষ দিনে উপচে পড়া ভিড়, ক্রেতার আকর্ষণে বিশেষ ছাড়, ব্যবসায়ীদের নানান অফার। পোশাক, ফার্নিচার, হস্তশিল্প, ইলেকট্রনিক্স থেকে শুরু করে কসমেটিক্স সহ সব পণ্যেই বিশাল মূল্য ছাড়। পরিবার স্বজন নিয়ে অনেকেই আসেন পণ্য কিনতে। শেষ সুযোগ কাজে লাগাতে ভিড় করছে ক্রেতারা। বিক্রেতারাও যেন দম ফেলার সময় পাচ্ছিলেন না। এখন বিভিন্ন অফার দেয়, সে অফারের জন্যই আসা মূলত। ভালো ভালো জিনিস দেশি বিদেশি সবই তো পাওয়া যায়, এর জন্যই আসি। যেইটা আগে দেখা যায় 1800 টাকায় পাওয়া যাচ্ছে, সেটা এখন 1000 টাকায় পাওয়া যাচ্ছে। এরকম সবাই আসে লাস্টের দিন একটু কম পাওয়ার জন্য। আমাদের শেষ সময় এখন বেচা কেনা প্রচুর জাম চলতেছে। সাশ্রয়ী দামে পছন্দের জিনিসপত্র কিনতে পারে খুশি দর্শনার্থীরা। কারেন্টের চুলা আর ইলেকট্রনিক্সের যা জিনিস আছে সবগুলাই চলতেছে এখন। আমাদের মনে হয় লোকাল আইটেমগুলো বেশি আসতেছে, যেটা আমাদের বাণিজ্য মেলার সাথে যায় না।
বাচ্চাদের খেলনা টেলনা কিনলাম, আর আগেও আসছি, আগে অনেক কিছু কিনে নিয়ে গেলাম। কিন্তু আমার সাইজে আমি অনেক দেখছি, হ্যাঁ, যে আমার সাইজে আমি একটাও জুতা পাই নাই। আমি চকলেট কিনছি আর অনেক কিছু কিনছি। মেলার সমাপনী অনুষ্ঠানে জানানো হয়, এবারের মেলা রপ্তানির আদেশ এসছে ২২৪ কোটি টাকার উপরে। আনুমানিক ৩৯৩ কোটি টাকার পণ্য বেচা কিনা হয়েছে বলে জানান রপ্তানি উন্নয়ন ব্যুরো, যা গত বছরের তুলনায় ৩.৪২% বেশি। এই মেলায় উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলার পরিসর আরো বাড়িয়ে বহুতল ভবন তৈরির সরকারি পরিকল্পনার কথা জানান বাণিজ্য উপদেষ্টা। বলেন, আগামীতে দেশীয় সম্ভাবনাময় সব প্রতিষ্ঠানকে মেলায় আনতে হবে। আমরা পূর্ত মন্ত্রণালয় থেকে 6 একর অতিরিক্ত জায়গা নেওয়ার জন্য কাজ করছি। আশা করি এই জায়গাটা যদি অনুকূলে বরাদ্দ দেওয়া হয় তাহলে আমাদের এটার অবয়ব এবং এটার অবকাঠামোগত যে প্রয়োজন রয়েছে সেটাকে আমরা বৃদ্ধি করতে পারবো। কারণ যারা আসেন তারা যখন চিন্তা করেন যে এখান থেকে সরাসরি সাশ্রয়ী মূল্যে এবং নতুন উদ্ভাবিত পণ্য ওনারা কিনতে চান। পণ্য উৎপাদনে বিশেষ অবদান রাখায় এবারের মেলায় 10 ক্যাটাগরিতে 40 প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। জাকাত কোনো দান দক্ষিণা নয়, বরং এটি ধনীদের সম্পদে গরিবের হক। দেশের সামর্থ্যবান মুসলমানদের সঠিকভাবে হিসেব করে জাকাতের আদায়ের আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। শনিবার সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে ইনসাফ প্রতিষ্ঠায় জাকাত প্রতিপাদ্যকে সামনে রেখে চতুর্দশ জাকাত ফেয়ার 2026-এর উদ্বোধন করে তিনি এ কথা বলেন। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট CZM আয়োজিত এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, রাষ্ট্রীয়ভাবে জাকাত প্রতিষ্ঠিত হলে তা দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখবে। যৌন কর্মকে পেশা হিসেবে গ্রহণ করা দুঃখজনক আখ্যায়িত করে ধর্ম উপদেষ্টা বলেন, জাকাতের মাধ্যমে তাদের সম্মানজনক পেশায় স্বাবলম্বী করা যেতে পারে।